আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি শাহনাজ আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক, হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়, মিরপুর, ঢাকা। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্র থেকে একটি অংশ নিয়ে ক্লাস করব। সবাই তোমাদের সহপাঠ বই, খাতা, কলম নিয়ে তৈরি হও। আমার ক্লাসের গুরুত্বপূর্ণ অংশগুলো খাতায় নোট করে নাও এবং অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে মনোযোগ দেই। নিচের ছবিগুলো লক্ষ্য করো। প্রথম ছবিটা একটি বইয়ের। বই শব্দের সাধুরূপ বহি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পীর সাহেবের ছবি। তো তাহলে ছবি দুটো মিলে হলো বহি পীর। তো তোমাদের সহপাঠ বইয়ে বহি পীর নামে একটি নাটক আছে। আজ আমরা সেই নাটকটি পড়ব। তো আমাদের আজকের পাঠ বহি পীর লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। এই পাঠ শেষে তোমরা নাটকের সংজ্ঞা বলতে পারবে, নাটকের উপাদান ও ঐক্য সম্পর্কে বলতে পারবে, নাটকের পর্বগুলো বলতে পারবে, বাংলা নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিতে পারবে, সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মজীবন সম্পর্কে সংক্ষেপে বলতে পারবে, বহিপীর নাটকের মূল বক্তব্য বলতে পারবে। তো প্রথমে আমরা লেখকের পরিচয়টা জেনে নিই সংক্ষেপে। ইনি সৈয়দ ওয়ালিউল্লাহ। এটি ওনার বইয়ের ছবিটি, বহিপীর যে নাটকের বইটি এটি সেটি। তো সৈয়দ ওয়ালিউল্লাহ 1920 সালে, মতান্তরে 1922 সালে, মানে এটা এখনো সঠিক বলা যাচ্ছে না, উনি 20 কি 22-এ জন্মগ্রহণ করেন, মতান্তরে, অর্থাৎ অনেকে ভিন্ন মত পোষণ করেছেন। সালের 15ই আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1939 সালে কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও 1941 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তার আনুষ্ঠানিক ডিগ্রি ছিল ডিস্টিংশন সহ বিএ। তিনি দৈনিক স্টেটমেন্ট পত্রিকায় সাংবাদিকতা করতেন, তারপরে বেতারে কিছুদিন চাকরি করেন, এরপর পাকিস্তান দূতাবাসে কাজ করেন, সর্বশেষে তিনি ইউনেস্কো সদর দপ্তরে কাজ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে প্রথম গল্প গ্রন্থ হচ্ছে নয়নচারা, যেটি 1945 সালে প্রথম প্রকাশিত হয়। উপন্যাস লাল সালু 1949 সালে প্রথম প্রকাশিত হয়। চাঁদের অমাবস্যা 1964 সালে প্রকাশিত হয়। কাদো নদী কাদো 1968 সালে প্রকাশিত হয়। আরও উপন্যাস তার আছে, এগুলো উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি বললাম। নাটক বহিপীর 1960 সালে প্রকাশিত হয় বই আকারে, আর তরঙ্গভঙ্গ এটি 1965 সালে প্রকাশিত হয়। সাহিত্য কর্মের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন। পিএন পুরস্কার 1955 সালে, এটি বহিপীর নাটকের জন্যই পেয়েছেন। বহিপীর নাটকটি প্রকাশিত হয় 1960 সালে, কিন্তু 1955 সালেই মঞ্চস্থ হয় প্রথম। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1961 সালে, আদমজী পুরস্কার পেয়েছেন 1965 সালে, 21 পদক পেয়েছেন 1984 সালে, অর্থাৎ এটি ওনার মরণোত্তর পুরস্কার, অর্থাৎ তার মৃত্যুর পরে যে পুরস্কারটি দেওয়া হয়েছে এটিকেই বলা হয় মরণোত্তর পুরস্কার। তিনি অক্টোবর 1971 সালে প্যারিসে মৃত্যুবরণ করেন। উনি মৃত্যুবরণ করেন 1971 সালে, কিন্তু 21 পদক পান 1984 সালে, এই জন্য এটাকে বলা হচ্ছে মরণোত্তর পদক। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, আর হচ্ছেন তিনি 8 বছর বয়সে মাতৃহারা হন। তার বাবার নাম সৈয়দ আহমদুল্লাহ,
মা নাসিমা আরা খাতুন, তিনিও উচ্চশিক্ষিত ও সংস্কৃতিমনা ছিলেন। প্রথমে আমরা জেনে নিই নাটক কাকে বলে। সাহিত্য রচনার একটি বিশেষ রূপশ্রেণী হলো নাটক। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে। বাংলা নাটক, নাট্য, নট, নটি প্রভৃতি শব্দ উদ্ভূত হয়েছে নট ধাতু থেকে। নাটকের ইংরেজি প্রতিশব্দ ড্রামা। ড্রামা শব্দটি এসেছে গ্রিক ড্রাসিন শব্দ থেকে, যার অর্থ হলো টু ডু বা কোনো কিছু করা। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্প কাঠামো গড়ে তোলে। নাটক মঞ্চে অভিনয়ের মাধ্যমে দেখা এবং সংলাপ শোনার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়। বিশ্ব সাহিত্যে সর্বাপেক্ষা নাটক প্রাচীন। নাটক সেকালে পুস্তকাগারে মুদ্রিত হয়ে পঠিত হতো না, অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। তোমরা লক্ষ্য করে দেখবে বই কিন্তু প্রত্যেকেই পড়ে না, তবে নাটক প্রায় সবারই পছন্দের। অর্থাৎ নাটকটি সরাসরি সমাজ এবং পাঠককে প্রভাবিত করে এবং একই নাটক একই যোগে যদি টেলিভিশনে প্রচারিত হয়, দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ দেখতে পারে। এটা একমাত্র নাটকেই সম্ভব। নাটকের উপাদান চারটি: কাহিনী, চরিত্র, সংলাপ, আরেকটি হচ্ছে পরিবেশ। তো নাটকের পাত্রপাত্রী বা চরিত্রগুলো সংলাপ অথবা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতর দিয়ে একটি কাহিনী গড়ে ওঠে। কাহিনীটি হয়তো মানব জীবনের কোনো খণ্ডাংশকে কেন্দ্র করে আবর্তিত হয়। প্রতিটি নাটকে এক বা একাধিক চরিত্র থাকে। নাটকের কাহিনী বা ঘটনা মূলত নাটকের এই পাত্রপাত্রী বা চরিত্রকে নির্ভর করেই গড়ে ওঠে। চরিত্রগুলোর পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের ভেতর দিয়ে নাটকের কাহিনী প্রকাশিত হয়। আবার চরিত্রগুলো মুখর হয় সংলাপের ভেতর দিয়ে। বলা যায় সংলাপ নাটকের প্রাণ। সংলাপ কাহিনী ও চরিত্রগুলোকে ব্যক্ত করে পরিণতিকে নিয়ে যায়। সংলাপের মাধ্যমেই তৈরি হয় নাট্য পরিস্থিতি। নাটকের সার্থকতা অনেকাংশে নির্ভর করে সংলাপের উপর। অর্থাৎ নাটকে অভিনেতা অভিনেত্রীর বলা কথোপকথনের উপরই নাটকের সার্থকতা নির্ভর করে। নাটকের ঐক্য। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল নাটকের তিনটি ঐক্যের কথা বলেছেন। একটি হচ্ছে কালের ঐক্য, তারপরে স্থানের ঐক্য, ঘটনার ঐক্য। কালের ঐক্য বলতে আমরা বুঝি নাটকটি মঞ্চে যতক্ষণ ধরে অভিনীত হবে ততটুকু সময়ের মধ্যে যা ঘটা সম্ভব নাটকে শুধু তাই ঘটানো। এর বেশি কিছু ঘটানো হলে নাটকটির শিল্পগুণ ক্ষুণ্ণ হবে, নাটকটি বিশ্বাসযোগ্যতা হারাবে। এ বিষয়ে একদল নাট্য সমালোচক মনে করেন এক সূর্যোদয় থেকে আরেক সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টার মধ্যে মঞ্চে যতটুকু কাহিনী ঘটানো সম্ভব তাই নাটকে থাকা উচিত। তারপর হচ্ছে স্থানের ঐক্য। স্থানের ঐক্য হলো নির্দিষ্ট সময়ের মধ্যে নাটকের চরিত্রগুলো যে পরিমাণ স্থান পরিবর্তন করতে পারে নাটকে ততটুকুই দেখানো। তার চেয়ে কম বেশি হলে নাট্যগুণ বিঘ্নিত হবে। নাটকে শুরু, বিকাশ ও পরিণতি থাকে, অর্থাৎ নাটকের কাহিনীটি আদি মধ্য অন্ত সমন্বিত থাকে। এরপর হচ্ছে ঘটনার ঐক্য। ঘটনার ঐক্য হলো এর সূচনা, বিকাশ ও পরিণতির মধ্যে সমতা বা সামঞ্জস্য রাখা। মূল ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন ঘটনার সমাবেশ ঘটালে নাটকটির কাহিনীর সামঞ্জস্যতা বিঘ্নিত হবে। তাই নাটকে অপ্রয়োজনীয় ঘটনার সমাবেশ ঘটানো যাবে না। যা কিছু ঘটানো হবে তা একটি অন্যটির সাথে সম্পর্কযুক্ত থাকতে হবে। অর্থাৎ যে ঘটনাগুলি আসবে সেটি অবশ্যই একটার
সাথে আরেকটি নির্ভরশীল হবে বা সম্পর্কযুক্ত থাকবে। নাটকে একটি কাহিনী যেভাবে অগ্রসর হয় তাকে 5টি পর্বে বিভক্ত করা হয়। পর্বগুলো হলো কাহিনীর আরম্ভ বা মুখ, কাহিনীর ক্রমব্যাপ্তি বা প্রতিমুখ, কাহিনীর উৎকর্ষ বা চূড়ান্ত দ্বন্দ্ব বা গর্ভ, গ্রন্থিমোচন বা বিমর্ষ, যবনিকাপাত বা উপসংহতি। এই 5টি পর্বে নাটকগুলোকে সাধারণত বিভক্ত করা হয়। অর্থাৎ একটি নাটক শুরু হওয়ার পর তার কাহিনীর বিকাশ ঘটবে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কাহিনীটি চূড়ান্ত দ্বন্দ্ব মুহূর্ত সৃষ্টি হবে। তারপর কোনো সত্য বা তথ্য প্রকাশিত হওয়ার মাধ্যমে নাটকটির চূড়ান্ত দ্বন্দ্ব পরিণতির দিকে যাবে এবং সবশেষে একটি পরিসমাপ্তি ঘটবে। বাংলা নাটকের সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ বাংলা নাটকের যাত্রা শুরু কিভাবে আমরা সংক্ষেপে জেনে নিই। বাংলা নাটকের ইতিহাস 1000 বছরের। চর্যাপদ, নৃত্য ও অভিনয় সহ বৌদ্ধ মন্দিরে পরিবেশিত হতো। অর্থাৎ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। সে চর্যাপদ থেকেই নাটকের ধারণা পাওয়া গেছে। তবে নাটক অর্থে আধুনিক মঞ্চ নাটকের ধারণা এসেছে ইউরোপ থেকে। রাশিয়ান নাগরিক হিরাসিম স্টেপানভিচ লেবেদেভ 1795 সালের 27 নভেম্বর কলকাতায় প্রথম মঞ্চনাটক কাল্পনিক সংবদল মঞ্চায়িত করেন। নাটকটি ইংরেজি দ্য ডিসগাইজ নাটকের বাংলা রূপান্তর। প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তের। তিনি পাশ্চাত্য নাট্যরীতি অনুসরণ করে 1859 সালে শর্মিষ্ঠা নাটক রচনা করেন। তার সমসাময়িক নাট্যকার হলেন দীনবন্ধু মিত্র। তার বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে নীলদর্পণ, সধবার, একাদশী ইত্যাদি। মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের অন্যতম নাট্যকার। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে জমিদার দর্পণ, বসন্ত কুমারী ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর বিচিত্র ধারার নাটক রচনা করে নাট্য সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার লিখিত বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে ডাকঘর, রক্তকরবী, চিত্রাঙ্গদা ইত্যাদি। বাংলাদেশের নাটকের সংক্ষিপ্ত পরিচয় এবার আমরা জেনে নিই। 1947 সালের পূর্ব পর্যন্ত কলকাতা ছিল বাংলা নাট্যচর্চার প্রাণকেন্দ্র। ভারত বিভাগের পর পূর্ববঙ্গে ঢাকা কেন্দ্রিক নাট্যচর্চা গড়ে ওঠে। এ সময়ে নাটকে এ অঞ্চলের সমাজ বাস্তবতা, সমাজচিত্র চিত্রিত হতে থাকে, বিশেষত মুসলমান সমাজের চিত্র। এ ধারায় নাট্যকারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নুরুল মোমেন ও আসগার ইবনে শাইখ। নুরুল মোমেনের রচিত নাটকের মধ্যে রয়েছে নেমেসিস, খানদান ইত্যাদি। আসগার ইবনে শাইখের নাটকের মধ্যে রয়েছে তিতুমির, রক্তপদ্ম ইত্যাদি। আমি সংক্ষেপে তোমাদের এখানে কিছুটা তুলে ধরেছি। তোমরা আস্তে আস্তে যত বড় হবে, উপর ক্লাসে যাবে, আরও বেশি এগুলি সম্পর্কে জানবে। আমি খুব সংক্ষেপে তোমাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করবে এবং শুনবে আশা করছি। বাংলাদেশের আধুনিক ধারার নাট্যচর্চার ক্ষেত্রে মনির চৌধুরী ও সৈয়দ ওয়ালিউল্লাহ অগ্রণী নাট্যকার। মনির চৌধুরী রচিত নাটকগুলোর মধ্যে রয়েছে রক্তাক্ত প্রান্তর, কবর, চিঠি ইত্যাদি। এবং আরও অনেকেই নাটক লিখেছেন, তার মধ্যে আমি দু একটি বিখ্যাত নাটকের কথা বলি, যেমন সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা, সৈয়দ শামসুল হক রচিত নুরুল দিনের সারা জীবন, মামুনুর রশিদ রচিত ওরা কদম আলী ইত্যাদি। আচ্ছা, তাহলে আমাদের আজকে যে পাঠ্য বহিপীর, আমরা এখন সে বহিপীর নাটকটি সম্পর্কে একটু আলোচনা করি, বা বহিপীর নাটকের মূল যে কথাটি সেটি আজকের ক্লাসে জেনে নেব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটিতে অংশগ্রহণ করো এবং যে কথাগুলি বলবো খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবে, এবং পরবর্তী ক্লাসে আমরা
পরের অংশ আবার পড়ব। দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নবম শ্রেণীতে থাকতে অবশ্যই আমি এটা পড়িয়েছি। আসলে আমাদের কথাও ছিল আমরা নাটকটি নিয়ে একটি নাটক করব, মঞ্চ নাটক। তো যাই হোক, আমাদের এই দুর্যোগময় মুহূর্তের জন্য আর হয়তো কিছুই সম্ভব হচ্ছে না। কবে হবে সব কিছু স্বাভাবিক সেটা আমরা বলতে পারছি না। তবে তোমরা মূল বই পড়বে এবং আমরা যে ক্লাসগুলো করছি সেগুলোতে মনোযোগ দিবে। তো ঠিক আছে। আর নবম শ্রেণীর শিক্ষার্থীদের আসলে আমরা তো শুরুই করতে পারিনি বলতে গেলে, তবুও নাটকটা যেভাবে আমি ক্লাস নিচ্ছি তোমরা মনোযোগ দাও আর ক্লাসটি অবশ্যই করবে, মূল বইটিও সাথে সাথে পড়বে। বহিপীর বাংলাদেশি সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর বাংলা ভাষায় রচিত একটি নাটক। এটি 1960 সালে পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। এর আগে 1955 সালে ঢাকায় PEN ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বহিপীর নাটক পুরস্কার লাভ করে। নাটকটির কাহিনী গড়ে উঠেছে এক পীরকে কেন্দ্র করে। এই পীর সারা বছর বিভিন্ন জেলায় তার অনুসারীদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। এক এক জেলায় এক এক ধরনের ভাষা, তাই তিনি বিভিন্ন এলাকার ভাষা শিক্ষা না করে বইয়ের ভাষায় কথা বলে থাকেন। এজন্য তার নাম হয়েছে বহিপীর। নাটকের এই কেন্দ্রীয় চরিত্রটির নাম অনুসারে নাটকের নামকরণ করা হয়েছে বহিপীর। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, বহিপীর কেন বইয়ের ভাষায় কথা বলেন? তখন তোমরা এই উত্তরটি লিখবে যে বহিপীর সারা বছর বিভিন্ন জেলায় তার অনুসারীদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। এক এক জেলায় এক এক ধরনের ভাষা, তো সব ধরনের ভাষা বহিপীরের আয়ত্ত করা সম্ভব নয়, তাই তিনি বিভিন্ন এলাকার ভাষা শিক্ষা না করে বইয়ের ভাষায় কথা বলে থাকেন। নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে। সর্বগ্রাসী স্বার্থ মানে বহিপীর নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন রকম কৌশল চালে, কিন্তু ওই যে নতুন দিনের প্রতীক বালিকা তাহেরা, তার প্রতিবাদেই নাটকটি সেই সময়ের সমাজের যে অবস্থা ছিল সেখান থেকে এই বালিকা মেয়েটি সেই কুসংস্কার এবং ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। আচ্ছা, তো নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর, তিনি 2 বছরান্তে একবার শিষ্য বা মুরিদদের বাড়িতে ঘুরে বেড়ান। 2 বছরান্তে অর্থাৎ 2 বছর পর পর এক এক শিষ্যের বাড়িতে আর কি যান। তখন মুরিদরা সর্বস্ব দিয়ে তার সেবা করেন। এবার এক মুরিদ তার মাতৃহারা কন্যা তাহেরাকে এই বৃদ্ধ পীরের সাথে জোর করে বিয়ে দেন। অর্থাৎ পীরকে এত বেশি ভক্তি করেন যে তাদের সর্বস্ব তো দিয়েই দেন, এমনকি তাদের কন্যাকে পর্যন্ত দিতেও তারা যেন প্রস্তুত। তাহেরা তা মেনে নেয়নি, পালিয়ে হাতেম আলী জমিদারের শহরগামী বজরায় আশ্রয় গ্রহণ করেন। বহিপীরও তার সঙ্গী হকিকুল্লাহকে সাথে নিয়ে তার সন্ধানে বের হন। পথে বহিপীরের নৌকা দুর্ঘটনায় পড়লে হাতেম আলীর বজরাতেই আশ্রয় লাভ করেন। এরপর তিনি তার নববধূকে ফিরিয়ে পাওয়ার জন্য কূটকৌশলের আশ্রয় নেন। অপরদিকে জমিদার পুত্র হাশেম আলী তাহেরার করুণ কাহিনী শুনে তার পক্ষ নেয়। এতে বজরায় দ্বন্দ্ব চরমে উঠে। শেষ পর্যন্ত তাহেরা ও হাশেম আলী সব বাধার জাল ছিন্ন করে পালিয়ে যায়। বাস্তব পরিস্থিতি বহিপীরও মেনে নেন। এখানে বলা দরকার যে বহিপীর একজন বয়স্ক ব্যক্তি, তার প্রথম স্ত্রী 14 বছর আগে ইন্তেকাল করেছেন এবং সে এত ছোট একটি মেয়ে তাহেরার মতো একটি কিশোরীকে এই বয়সে আবার বিবাহ করেন। বহিপীর নাটকটি 19 শতকের শেষ ভাগ বা 20 শতকের সূচনা লগ্নের পটভূমিতে লেখা।
নাটকে দেখা যায় জমিদার হাতেম আলী সূর্যাস্ত আইনে জমিদারি হারাতে বসেছেন। সূর্যাস্ত আইন প্রণীত হয় 1793 সালে, আর এই আইনে জমিদারি হারাতে থাকে এ সময় পর্যন্ত। তো এখন সূর্যাস্ত আইনটাকে আমরা একটু জেনে নিই। এটি হচ্ছে রাজস্ব বিক্রয় আইন। 1793 সালে সাধারণভাবে সূর্যাস্ত আইন মানে 1793 সালে যে রাজস্ব বিক্রয় আইন সেটাই হচ্ছে সূর্যাস্ত আইন নামে পরিচিত। এই আইনটির চিরস্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত আইন সমষ্টির একটি অবিচ্ছেদ্য অংশ। রাজস্ব পরিশোধে অক্ষম জমিদারদের জমি প্রকাশ্যে নিলামে বিক্রয় করে জমিদারদের বকেয়া রাজস্ব আদায় করা হবে বলে একটি কঠোর আইন প্রণীত হয়। এই আইনকে সাধারণভাবে সূর্যাস্ত আইন বলা হয়। অর্থাৎ যে সকল জমিদার তাদের রাজস্ব দিতে অপারগ বা পারে নাই, তাদের জমি নিলামে উঠবে এবং প্রকাশ্যে নিলামে উঠবে এবং সেই জমি নিলামে বিকৃত অর্থ দিয়ে রাজস্ব আদায় করা হবে, সেই লক্ষ্যেই সূর্যাস্ত আইনটি প্রণীত হয়। সে সময়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে জেঁকে বসা পীর প্রথা, অন্ধবিশ্বাস আর কুসংস্কার ফুটে ওঠে এই নাটকে। পীর সাহেবকে ধনী গরিব সবাই অসম্ভব ভয় করে। গ্রামের সাধারণ মানুষ পীরকে পেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, ধন সম্পদ এমনকি নিজের কন্যাকেও দান করে দেন। এই নাটকটি শেষ পর্যন্ত আলোর পথ দেখায় ও এ অবস্থা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেয়। বহিপীর নামটির একটি প্রতীকী তাৎপর্যও রয়েছে। মূলত মুসলমান সমাজে পীর প্রথার সৃষ্টি হয় কুসংস্কার ও ধর্মীয় বইয়ের পাতা থেকে। মূলত ইসলাম ধর্মের সুফিবাদী ব্যাখ্যার সূত্র ধরেই পীর সমাজের সৃষ্টি। সে হিসেবে ধর্মীয় ব্যাখ্যা ও মাসাইল বইয়ের পাতা থেকে মানুষের সংস্কারকে পুঁজি করে ছড়িয়ে পড়া পীর প্রথাকে তুলে ধরতে বহিপীর নামটি সার্থক। এখানে প্রশ্ন হতে পারে, বহিপীর নাটকটির নাম বহিপীর কেন? তখন আমরা এই কথাগুলো বলবো, যেটি একটি বহিপীর নামটির একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। কারণ মুসলমান সমাজে পীর প্রথার সৃষ্টি হয় কুসংস্কার ও ধর্মীয় বইয়ের পাতা থেকে। অর্থাৎ মূলত ইসলাম ধর্মের সুফিবাদী ব্যাখ্যার সূত্র ধরেই পীর সমাজের সৃষ্টি হয়। সেই হিসেবে ধর্মীয় ব্যাখ্যা ও মাসাইল বইয়ের পাতা থেকে মানুষের সংস্কারকে পুঁজি করে ছড়িয়ে পড়া পীর প্রথাকে তুলে ধরতেই নাট্যকার বহিপীর নামটি দিয়েছেন নাটকের, এবং সে অর্থে বহিপীর নাটকের নামটিও সার্থক বলা যায়। তো এখন আমরা এতক্ষণ যে অংশটুকুন তোমরা পড়লে, সেখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন করেছি, তোমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করো। সৈয়দ ওয়ালিউল্লাহ কত বছর বয়সে মাতৃহারা হন? আমি বলেছি এটি 8 বছর বয়সে। লেখকের প্রথম গল্পগ্রন্থের নাম কি? নয়নচারা। বহিপীর নাটকটি কত সালে প্রথম প্রকাশিত হয়? 1960 সালে। নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে? 4টি উপাদান থাকে। নীলদর্পণ নাটকটি কে লিখেছেন? তোমাদের কিছুক্ষণ আগেই আমি পড়িয়েছি, দীনবন্ধু মিত্র। সৈয়দ ওয়ালিউল্লাহর মরণোত্তর পদক কোনটি? 21 পদক। বহিপীর বইয়ের ভাষায় কথা বলেন কেন? আমি তোমাদের আগে এটার উত্তর বলেছি, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এটার উত্তর বলতে পারবে। বহিপীর নামটির প্রকৃতিকে তাৎপর্য বর্ণনা করো। আগের স্লাইডেই আমি তোমাদের এটার উত্তর বলেছি। এবার একটি বাড়ির কাজ নাও। গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকের যে 3টি ঐক্যের কথা বলেছেন সেগুলো ব্যাখ্যা করো। বাড়ির কাজটি তোমাদের বাড়ির কাজের খাতায় করে রাখবে। স্কুল খোলার পরে আমরা দেখব আশা করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাই প্রত্যেকের জন্য দোয়া করি।
আর আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে নাটক থেকে পরবর্তী অংশটুকু পড়াবো। ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।